আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান। সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে আমরা নতুন মেরুকরণ দেখতে পাচ্ছি। একদিকে ভারত রাশিয়ার সাথে সামরিক চুক্তি করছে। এই সামরিক চুক্তির ফলে বঙ্গোপসাগর এবং ভারত সাগরে রাশিয়ার যুদ্ধজাহাজগুলির আনাগোনা বেড়েছে। অন্যদিকে বাংলাদেশ আরেকটি পরাশক্তি আমেরিকার সাথে একটি রেসিপ্রোকাল এগ্রিমেন্ট চুক্তি করেছেন। ফলে আমাদের দীর্ঘদিনে থেমে থাকা ডিপ সিতে যে গ্যাস তেল উত্তোলনের জিনিসটা থেমেছিল, সেটা এখন আমেরিকার বড় বড় কোম্পানি সেখানে গ্যাস তেল উত্তোলনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন। অন্যদিকে আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে এবং সেখানে কঠোর হিন্দুপন্থীদের উত্থান হয়েছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমরা আজকে স্টুডিওতে দুইজন অতিথিকে আমন্ত্রণ করেছি। আমার সাথে রয়েছেন সাবেক সামরিক কর্মকর্তা, নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ ডিফেন্স জার্নালের প্রধান সম্পাদক আবু রুস্ত, এবং আরও রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলম। আপনাদের দুজনকে ইন্টারভিউতে স্বাগত জানাচ্ছি। আবু রুস্ত, আপনার কাছেই প্রথমে আসি। সম্প্রতি আমরা দেখেছি ভারত রাশিয়ার সাথে একটি চুক্তি করেছেন, সামরিক চুক্তি এবং লজিস্টিক চুক্তি। এই চুক্তির অনুযায়ী তারা একে অপরের বন্দর ব্যবহার করতে পারবেন এবং সামরিক ঘাঁটিও ব্যবহার করতে পারবেন, লজিস্টিক সাপোর্টও নিতে পারবেন। এই যে চুক্তি, এই চুক্তির ফলে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে কি ইফেক্ট হতে পারে আপনার মতে? ভারতের সাথে সোভিয়েত ইউনিয়ন আগে যেটা ছিল কোল্ড ওয়ারের আগে, বা রাশিয়ার সম্পর্ক একটা ঐতিহাসিক, অনেক পুরনো। জি, আপনার এখন যেটা হয়েছে এটা তো হচ্ছে রেলোস, ওরা এটাকে বলছে রেসিপ্রোকাল একটা চুক্তি আর কি। তো এই চুক্তির আওতায় রাশিয়ার 3000 সৈন্য, 5টি যুদ্ধজাহাজ, 10টি জঙ্গি বিমান ভারতে থাকতে পারবে। এটাকে একটা আড়াল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেটা বলছে যে এটা ভারতের সৈন্য রাশিয়াতে থাকতে পারবে এবং দুই পক্ষ এটা লজিস্টিক্যাল যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো দিতে পারবে এবং ব্যবহার করতে পারবে। এখন ভারতের সৈন্য কি রাশিয়াতে থাকার দরকার আছে, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ভারত পৃথিবীর একটা অন্যতম বড় সামরিক শক্তি। সে যেমন একটা বড় দেশ, তার সামরিক শক্তিও কিন্তু অনেক বড়। আবার এদের যে আগের যে প্রেক্ষাপটটা, এটা শুরু হয়েছিল 1971 সালে। 1971 সালের জুলাই মাসে যখন আমাদের মুক্তিযুদ্ধ চলছিল, তখন পাকিস্তানের মধ্যস্থতায় অত্যন্ত গোপনে, এটা কেউ জানতো না, তখনকার মার্কিন যুক্তরাষ্ট্রের যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন পৃথিবী বিখ্যাত হেনরি কিসিঞ্জার, উনি পাকিস্তান সফরে গিয়েছিলেন। সেখানে গোপনে রাত্রেবেলা উনি চলে যান হচ্ছে পিকিংয়ে, আজকে যেটা বেজিং বলা হয়, সেখানে গিয়ে দেখা করেন চৌ এন-লাইয়ের সাথে। ওই পর্যন্ত কিন্তু চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না, কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। 9 জুলাই থেকে 11 জুলাই 1971 সালে এই সফরটা হয় অত্যন্ত গোপনে। 15 জুলাই তারপরে এটার নাম ছিল অপারেশন পোলো। তারপরে 15 জুলাই এটা প্রকাশ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক মিডিয়াতে, যে এই সম্পর্কটা তৈরি করা হয়েছে। এবং এর প্রেক্ষিতেই কিন্তু বিখ্যাত পিংপং ডিপ্লোমেসি শুরু হয় এবং 1972 সালে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন চীনে যান এবং চীনের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের দুয়ারটা খুলে যায়। সে সময় বিশ্ব ব্যবস্থায় একদিকে ছিল সোভিয়েত ইউনিয়ন আর চীন ছিল সোভিয়েত ইউনিয়নের প্রতিপক্ষ। দুই দেশের মধ্যে কিন্তু সীমান্তে অনেক যুদ্ধও হয়েছে। তারপরে যখন চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র কাছাকাছি আসলো, তো এই ইকুয়েশনটা পাল্টে গেল। একদিকে চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকদিকে সোভিয়েত ইউনিয়ন একলা পড়ে গেল। তখন তড়িঘড়ি করে মাত্র 1 মাসের মাথায়, 1 মাসও যায়নি, অগাস্ট মাসের সম্ভবত 9 তারিখে সোভিয়েত ইউনিয়ন ইন্ডিয়ার সাথে একটি এই সামরিক চুক্তি করে 25 বছর মেয়াদি। এই সামরিক চুক্তিটাই কিন্তু এই 1971 সালের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। যখন 3 ডিসেম্বর পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়, তার আগে সোভিয়েত ইউনিয়ন ব্যাপকভাবে আপনার জঙ্গি বিমান, অন্যান্য আধুনিক সমরাস্ত্র, র্যাডার, তারপরে সারফেস টু এয়ার মিসাইল, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য যে মিসাইলগুলো ছিল, এগুলি সরবরাহ করা শুরু করে ভারতকে, এবং তাদের সৈন্য ভারতে আসে।
সে সময় আপনি ইয়াহিয়া খান পরে যে একটা এফিডেভিট করে গিয়েছেন, ওইটা যেটা আমি মানে পাবলিশ করেছি আর কি, মানে সংগ্রহ করেছিলাম পাকিস্তান থেকে এবং এটা প্রকাশ করে দিয়েছিলাম। সেখানে লেখা আছে যে তখন সেই সময় অ্যাওয়াক্স বিমান ছিল না, কিন্তু এক ধরনের বিমান ছিল, সেগুলোকে বলা হয়তো এলিন্ড বিমান, মানে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য রিকনাইসেন্স এবং আপনার যুদ্ধ মানে শত্রুপক্ষের বিমান কোথা থেকে উঠছে এগুলি জানার জন্য। রাশিয়ান পাইলটরা এই বিমানগুলো চালাতেন নিজেরা, এবং সেগুলি চালিয়ে মানে নিচে যে ভারতের সেনাবাহিনী থাকতো তাদেরকে এই সমস্ত তথ্য পাকিস্তানের ওরা সরবরাহ করতো, যে এখান দিয়ে বিমান আসছে, এখান দিয়ে এটা আসছে, এইভাবে সরবরাহ করতো। ইয়াহিয়া খান ওখানে লিখছেন যে যে ভারতের বিমান বাহিনীর 45টা বিমান আমরা ফেলে দিলাম একদিনের মধ্যে, কিন্তু দেখা গেল যে তার দুদিনের মাথায় আবার রাশিয়া ওই বিমানগুলা ভারতকে দিয়ে দিল। তো এইটাই হলো যুদ্ধের মোড়টা ঘুরিয়ে দেয় এবং এই এলাকার মানচিত্র পাল্টে যায়, বাংলাদেশের জন্ম হয়, পাকিস্তান পরাজিত হয়। তা এটা তখন কিন্তু মানে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সেভাবে সহায়তা করেনি। কেন করতে পারেনি? এই চুক্তিটার আওতায় সোভিয়েত ইউনিয়ন চীনের সীমান্তে 40 ডিভিশন সৈন্য মোতায়েন করেছিল। এর জন্য চীন পাকিস্তানের সহায়তায় ভারত সীমান্তে সৈন্য মোতায়েন করতে পারেনি। এক। দুই হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তখন তাদের কংগ্রেসে আপনার যে বিল পাস হয় সেই কারণে পাকিস্তানকে কোনো সমরাস্ত্র সহযোগিতা, স্পেয়ার পার্টস, গোলাবারুদ সরবরাহ করেনি। তো এটা তো গেল একটা। তারপরে রাশিয়ানরা আমাদের মাইন অপারেশনের নামে 1972 সালে শেখ মুজিবের শাসনামলে আমাদের চট্টগ্রাম বন্দরে আসে। আমি আমার সিনিয়র অফিসারদের কাছে শুনেছি যে সেই এলাকায় আমাদের নৌবাহিনী বা অন্য মানে আমাদের কোনো অফিসাররাও ঢুকতে পারতো না। তারপরে এরা এক পর্যায়ে কিছু চলে যায়, কিন্তু কিছু থাকে গোপনে, পরে জেনারেল জিয়া আসার পরে বাকিটা চলে যায়। তো এখন যেটা করছে, এটা কেন করছে, এটার একটা প্রেক্ষাপট আছে। তার কারণ মানে ভারত একটা বড় রাষ্ট্র হলো, আপনারা যদি সম্প্রতি দেখেন যে মধ্যপ্রাচ্য ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, ইরান বলেন, আর মুসলিম দেশগুলা বলেন, সৌদি আরব, আপনার কাতার, কুয়েত, আপনার তুরস্ক, মিশর, এরা সবাই মিলে পাকিস্তানকে কিন্তু মধ্যস্থতাকারী বানিয়েছে এবং তাকে ব্যাকআপ দিচ্ছে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র মানে ওই দেশগুলো করেছে কি, ওয়ার্ল্ড ব্যাংক এবং অন্যরা পাকিস্তানকে দক্ষিণ এশিয়া থেকে নিয়ে যে ওকে মিনা এলাকায় দিয়ে নামকরণ করেছে মেনাপ। তার মানে দক্ষিণ এশিয়ার আলাদা একটা ইকুয়েশন ওরা দাঁড় করাচ্ছে। তো ভারত নিশ্চয়ই সঙ্গত কারণেই আপনার একটু ভরকে গেছে, কিন্তু ভরকে যাওয়ার পরে আবার পুরনো সেই ইকুয়েশনটাকে সেখানে নিয়ে আসছে। কিন্তু ভারতের সাথে তো আমরা দেখেছি যে আমেরিকার অনেকগুলো চুক্তি আছে, প্রায় 5টা-6টা চুক্তি আছে, এই ধরনের চুক্তি আছে আমেরিকার সাথে। আমেরিকার সাথে তো তাদের একটা চুক্তি, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তো তাদেরকে লক্ষ্য করে একসময় বানানো হয়েছিল এই এলাকাটাতে। কিন্তু আপনি যদি গত কয়েক বছরের মার্কিন পলিসিগুলো দেখেন, তাহলে দেখবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের সেই সম্পর্কটা আগের মতো নেই। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা লক্ষ্য করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এলাকায় আক্রমণাত্মক যে অস্ত্র, ওয়েপন, সেটা শুধু পাকিস্তানকে দেয়, যেমন F-16। তারপরে আমরা আপনার কাছে ফিরবো, আমরা একটু শাহেদ আলমের কাছে যেতে চাই। আপনি শুনছিলেন যে আমাদের স্বাধীনতার ইতিহাস এবং সোভিয়েত ইউনিয়ন কিভাবে আমাদের স্বাধীনতাতে কাজ করেছেন এবং পাকিস্তান কিভাবে সেটাকে কাউন্টার করতে পারেননি। তো আমরা হঠাৎ করে এখন দেখছি যে রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারকে উপদেশ দিচ্ছেন যে ভারতের সাথে বন্ধুত্ব সুসম্পর্ক স্থাপন করার জন্য, রাষ্ট্রদূত বলছেন। তা আপনি এটাকে কি কোনো একটা সোভিয়েত কার্ড হিসাবে নেবেন কিনা, যে সোভিয়েত কার্ড আমাদের নতুন সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য কোনো কূটনৈতিক কার্ড কিনা, এটাকে কিভাবে নেবেন আপনি? দেখুন, সোভিয়েত এবং ভারত মিলে মানে বাংলাদেশ রাষ্ট্রের উপরে যে তাদের যে প্রভাব, সেইটা তো আমরা দেখেছি 17 বছরে অলমোস্ট অটুট ছিল এই প্রভাবটা। এমনকি বাংলাদেশের 2024-এর যে নির্বাচন প্রশ্নবিদ্ধ এবং আমিডামি নির্বাচন আমরা বলি, সেই নির্বাচনকে যখন আমরা বিরোধিতা করছি, তখন বিশ্বের গুটি কয়েক 2-3টি দেশ যদি ওই নির্বাচনের পক্ষে দাঁড়িয়ে থাকে, সেটা ছিল রাশিয়া, আর ভারত তো অবশ্যই ছিল। রাশিয়ান সরকারের যে মুখপাত্র, মারিয়া কি যেন নাম ভদ্র মহিলার, আমি ভুলে গেছি, হ্যাঁ, তো তারা তো স্পষ্ট বলছিল এবং সেই সময় আমাদের একটা হিন্টস দিছিল যে এই নির্বাচনের পরে বাংলাদেশে আরব স্প্রিং এর মতো একটা রেভলিউশন হবে, প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই ধরনের একটা
কথাও আমরা সে সময় শুনেছিলাম। তো যাই হোক, আমরা তো নির্বাচনের 6 মাস পরে আমাদের এই যে জুলাই অভ্যুত্থান, এখন এটা তো ক্লিয়ারলি রাশিয়ান যে অবস্থান, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাপনার উপর রাশিয়ার যে অবস্থান, সেটার একটা পরাজয় ছিল অবশ্যই। এটা যেমন ভারতেরও পরাজয়, তেমনি রাশিয়ারও পরাজয়। তো এখন পরাজিত হওয়ার পরে তারা কি খুব অ্যাগ্রেসিভ অবস্থায় আছে কিনা? আমার জানা মতে এখনো অ্যাগ্রেসিভ অবস্থায় নেই, কেননা তাদের বিনিয়োগ আছে এখানে, রাশিয়ান যে রূপপুর পারমাণবিক বিনিয়োগ কেন্দ্র, তারপরে আরো অনেক বিনিয়োগ আছে। আর ভারতের প্রত্যক্ষভাবে বাংলাদেশের সাথে বিলিয়নস অফ ডলারের বাণিজ্য আছে, তাদের কর্মীদের ডিপেন্ডেন্সি আছে, আমাদের হয়তো আছে, কিন্তু আমরা যতটা কিনি তাদের কাছে, ওরা তার চেয়েও বেশি বিক্রি করে আমাদের কাছে। সুতরাং সমস্যাটা তাদের বেশি। সুতরাং আপনি দেখবেন যে ভারতের তরফ থেকে বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক উন্নয়ন করার জন্য যথেষ্ট পরিমাণ, এগুলোকে বলে পজিটিভ ভাইবস, এবং নানান রকম দেওয়া, ক্লু দেওয়া। যেমন বেগম জিয়ার মৃত্যুর পর তার জানা যায় ভারতের শীর্ষ মন্ত্রীকে পাঠানো, সময় তারেক রহমানের সাথে বৈঠক করা, ভারতের পার্লামেন্টে অল পার্টির মাধ্যমে তাকে সম্মান জানানো, এবং নতুন সরকারের প্রতিও তাদের সহমর্মিতা, সহযোগিতার একটা বার্তা আমরা দেখতে পাচ্ছি, যেটা ইউনূসের আমলে ছিল না। একটা এই দুই দেশের মধ্যে আবার ভিসা চালু হচ্ছে, এটা সেটা। সুতরাং ভারতকে আমরা ঠিক আলাদা এন্টিটি কিংবা রাশিয়াকে আলাদা এন্টিটি না দেখে ভারত এবং রাশিয়ার এই জোট এবং তাদের অ্যাপ্রোচটা একসঙ্গে দেখা ভালো বলে মনে করি। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র তো খুবই অ্যাগ্রেসিভ, এবং যে শব্দটা আমি প্রায় বলি, মাৎসন্যায় টাইপের একটা রাজ্য ব্যবস্থাপনার মধ্যে আমরা চলে এসেছি। মাৎসন্যায় কি? ক্ষমতার প্রভাবে বড় মাছগুলো ছোট মাছগুলোকে গিলে খেয়ে ফেলে। তো যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাতে তার রাষ্ট্রপ্রধানকে উঠে আনলেন, ইরানে আগ্রাসন চালাইলেন, এবং আগ্রাসন চালানোর পরে যেটা হয়েছে, এই যে মধ্যস্থতার যে জায়গাটা, সেই জায়গাটা দেখা গেল অন্য সময় টার্কি কিংবা ইউরোপিয়ানরা নিয়ে ফেলে, কিন্তু এবার সেটা না নিয়ে সেটা পাকিস্তানকে দিয়ে মধ্যস্থতাটা করাচ্ছে। ইটস ভেরি সিগনিফিক্যান্ট। যেটা রুশ ভাই বললো যে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র বিক্রি করে সেখানে ওয়েপন কেবলমাত্র পাকিস্তানকে দেয়। এখন হ্যাঁ, অ্যাটাকিং ওয়েপন। আবু রুস্ত, আপনার কাছে আবার আসতে চাই। আমরা আনুষ্ঠানিকভাবে ভারত মহাসাগরে এখন রাশিয়ান যুদ্ধ জাহাজগুলো দেখতে পাচ্ছি। এটা কি যে আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যেটা রয়েছে তাকে চ্যালেঞ্জ করছে কিনা সরাসরি? এটা যেটা আমি আগে বলছিলাম যে এখানে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে বা এলাকাকে কেন্দ্র করে কিছু পরিবর্তন আসছে। যে অ্যাটাকিং উইপনগুলো কিন্তু তারা পাকিস্তানকে দেয়, ভারতকে দেয় পরিবহন বিমান। শুনুন, আপনি আগে যে প্রশ্নটা করছিলেন যে এতগুলো চুক্তি ভারতের সাথে ওদের আছে, ওরা কিন্তু আকসা জিসুমিয়া ঠিকই মানে পাকিস্তান সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষর করেছে। বাংলাদেশ যখন স্বাক্ষর করতে যায় তখনই বিভিন্ন জায়গা দিয়ে হুজুগটা তুলে দেয়। তার কারণ তারা চায় না মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন এই রাষ্ট্রগুলোর মতো বা মুসলিম দেশগুলো যেন বাংলাদেশের সাথে সামরিক সুসম্পর্ক তৈরি করতে না পারে বা এই ধরনের কোনো চুক্তিতে যেতে না পারে। তো এটাতে কি আমাদেরকে ডেটার করতে চায়, মানে বাদ রাখতে চায়। ঠিক এইটা হচ্ছে বঙ্গোপসাগর হচ্ছে ফোকাল পয়েন্ট। ইন্দো প্যাসিফিক বলেন, বার্মা এক বলেন, এটা ফোকাল পয়েন্ট হচ্ছে বঙ্গোপসাগর এলাকা। এটা ভারত মহাসাগর এলাকা না, কিন্তু একটা হচ্ছে মালাক্কা স্ট্রেটের ওইখান থেকে এসে ওটা, আর তারপর হচ্ছে বঙ্গোপসাগর। এটা হচ্ছে এইরকম, এটাকে চোকিং পয়েন্ট বলে। এখন যে স্ট্র্যাটেজিটা এখন চলছে, আমাদের দেশের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখে ভারতের চোখ দিয়ে। এখন এখানে বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছেন ক্রিস্টেনসন, উনি 2019-20 সালে আমার জার্নালে ইন্টারভিউ দিয়েছিলেন। উনি কিন্তু এখানে এসে সুস্পষ্টভাবে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আলাদাভাবে দেখে, ভারতের চোখ দিয়ে দেখে না। কিন্তু আমাদের মানুষ এটা বুঝতে চায় না, তারা করে কি একটা রেটরিকের মধ্যে পড়ে যায়। এই প্রবলেমটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে পলিসি তো আছেই, আপনার এই যে বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করছে এই জিনিসগুলোকে করার জন্য। তো এটাকে ঠেকানোর জন্য আসলে ভারত এখন একটা কোণঠাসা অবস্থার মধ্যে পড়তে যাচ্ছে। একদিক হচ্ছে তার চায়না, একদিক হচ্ছে পাকিস্তান, আবার বাংলাদেশেও তার একদম আগের মতো বন্ধুপ্রতিম সরকার নেই যে বিনা পয়সায় বা নাম কাওয়াস্তে এখানে ট্রান্সশিপমেন্টের গাড়ি যেতে দিবে, এরকম অবস্থায় নেই। সুতরাং বাংলাদেশের যতটুকু সামরিক সক্ষমতা আছে এটার মধ্যে যদি ধরেন বড় কোনো রাষ্ট্র, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা জেনারেল জিয়াউর রহমান করেছিলেন, বা মুসলিম দেশগুলোর একটা সহযোগিতা থাকে, তাহলে এটা ভারতের এর জন্য মানে তাদের জন্য বিপজ্জনক না হলেও, তাদের জন্য আতঙ্কের কারণ না হলেও একটা মানে এটা কি বলে কনসার্ন এর কারণ হতে পারে।
তো এই জিনিসগুলো চিন্তা করে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে, পাকিস্তানকে এইগুলোকে মানে একটা প্রতিহত করার জন্য একটা শো অফ ফোর্স তৈরি করছে এখানে। এর আগে কিন্তু 80-র দশকেও যখন আফগান যুদ্ধ চলছিল তখনই কিন্তু পারমাণবিক আপনার শক্তিচালিত সাবমেরিন মানে এই সোভিয়েত ইউনিয়ন ভারতকে লিজ দিয়েছিল। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, এবং আমাদের দেশে যদিও তাদের বিনিয়োগ আছে, যে রূপপুর কি একটা লুটপাটের। আমি আবার ফিরবো, আপনার কাছে আবার ফিরবো এবং এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। আমরা একটু শায়দ বলতে দেন না, আমি ও যে পয়েন্টে যাচ্ছে আমি আমার প্রশ্ন আছে ওটার উপরে। আমি শাহেদ আলম আপনার কাছে বলতে চাচ্ছি যে আপনি পশ্চিমবঙ্গে দেখেছেন যে নির্বাচন হয়েছে এবং এখানে পশ্চিমবঙ্গ সবসময় সাম্যের দল বাম রাজনীতিদের দখলে ছিল। এরপরে 1.5 দশক ধরে মমতা ব্যানার্জি হঠাৎ করে এখানে কঠোরপন্থী হিন্দুদের উত্থান, আপনি এটাকে কিভাবে দেখেন? কট্টরপন্থীদের উত্থান তো সব জায়গায় হচ্ছে, পৃথিবীর সব জায়গাতেই হচ্ছে। এবং ভারত যে রাজ্য, সেখানে তো এই বিজেপির যে শাসন, আমি তো মনে হচ্ছে যে অনন্তকাল ধরে বিজেপির শাসন দেখছি। এবং যেই ভয়টার কথা আমি নির্বাচনের আগে বারবার বলছি যে কোনোভাবে যদি আমাদের এখানে এরকম এই ধর্মের নামে যেই মাফিয়া শাসন ব্যবস্থা, এটা যদি পুনরুত্থান হয়, তাহলে শেখ হাসিনার মুক্তিযুদ্ধের নামে ফ্যাসিবাদের যে রাজনীতি, শাসন ব্যবস্থা তাড়াতে আমাদের 16 বছর লেগেছে, কিন্তু ধর্মের নামে যদি শাসন ব্যবস্থা তৈরি হয় তাহলে সেটা কোনোভাবেই আমরা হয়তো 34 বছর কেন 100 বছরেও আমাদের তাড়ানো সম্ভব না। সেটা ছিল সবচেয়ে বড় ভাই। কেন বড় ভাই? আপনি দেখবেন যখন জয় শ্রীরাম বলে আপনি মানুষ নিধন করেন তখন সেটা ধর্মযুদ্ধ হয়, তখন সেটা অনাচার হয় না। আপনি যখন নারায় তাকবীর বলে মানুষ হত্যা করেন সেটা আমরা এখন অন্যায় হিসেবে দেখছি। কিন্তু রাষ্ট্র যদি ক্ষমতা যদি এই ধর্মীয় ফ্যাসিবাদের নিয়ন্ত্রণে থাকে তখন সেটার অপরাধ হবে না, তখন সেটা ধর্মরক্ষার নিয়ম হয়ে যায়। সেই কারণে এই যে পশ্চিমবঙ্গের যে উত্থান, এটা মারাত্মক আমাদের জন্য চিন্তার বিষয়, অবশ্যই চিন্তার বিষয়। এই কারণে আপনি যদি আমাদের ডেমোগ্রাফিটাও দেখেন, আমাদের বাংলাদেশের ভারতীয় সীমান্তের একেবারে সাতক্ষীরা থেকে শুরু করে কুড়িগ্রাম পর্যন্ত A to Z জামায়াতে ইসলামী এনসিপির যে প্রাধান্য, পশ্চিমবঙ্গের যদি আপনি ওই মেদিনীপুর থেকে জলপাইগুড়ি যত লাইন দেয় সব দেখবেন যে এই তো মনে হচ্ছে যে একটা মুখোমুখি দুই কট্টর রাজনৈতিক মতাদর্শের লোকের বসবাস সীমান্ত আমাদেরকে ভাগ করে রেখেছে। তো এই সীমান্তের লাইনটা যে কোনো সময় ট্রিগার করতে পারে, সেইটা একটা বড় সিকিউরিটি রিস্ক আমাদের জন্য। আমি হ্যাঁ আপনাকে একটু ধরিয়ে দিচ্ছি যে এই নির্বাচনে আমাদের যে ইসলামী দল জামাত 68টা আসন পেয়েছে, তার 51টা আসন হচ্ছে সীমান্ত জুড়ে। আমি তো এটাই বললাম, এই পাশে ইসলাম, ওই পাশে কঠোর ইসলাম বিরোধী। এই কি পরিস্থিতি হতে পারে? এটাই বললাম যে কারণ হলো এটা হলো অনেকটা এটাকে কি বলবো, আলোর নিচে অন্ধকার, যেমন অন্ধকার থাকলে আলো আসবে, তাই তো? আপনার যদি রাত থাকে তাহলে তো দিন আসে। তো দিনের আলো আর রাতের অন্ধকার আপনি এইটাকে কি বলে আলাদা করতে পারবেন না আর কি। তো ওই দুটা জিনিসই, আমি কোনোটাকে দিনের আলো বলছি না, অন্ধকার বলছি না, আমি বলার চেষ্টা করছি যে দুটাই এত বিপরীত। যেমন আমি এখানে হচ্ছে ইসলামিক এটা কি বলে জামায়াতে ইসলামের নামে রাজনীতি করা মানুষের প্রাধান্য, ওখানে জয় শ্রীরামের নামে রাজনীতি করা মানুষের প্রাধান্য, কিন্তু মানুষ কিন্তু এক। হ্যাঁ, কাকতলীয় নাকি? না, কাকতলীয় না, এটা কাকতলীয় না। এখন ভারতবর্ষে তো বিজেপির যে উন্মাদনা সেটা বহুদিন থেকে আছে। আমাদের এখানেও নির্বাচনের আগে দেখেছেন যে জামায়াতে ইসলামের উন্মাদনা বহুদিন থেকে ছিল, কিন্তু ভোটটা হয়েছে এখানে অনেক ক্যারিকেচারও আছে। যেমন 90 লক্ষ মানুষকে তাদের জাতীয়তা কি বলে নাগরিকত্বের পরিচয় কেড়ে নেওয়ার মামলা হয়েছে। তো এখন আপনি যদি দেখেন ওখানে যে টোটাল মমতা ব্যানার্জি যেটা বলছেন যে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এই মেকানিজমটা করে, তো সেটা তো শুধু পশ্চিমবঙ্গে না, এখন ওখানে বাপদাদার নাম করে বছরের পর যুগ যুগ ধরে যারা বসবাস করছে, 47-এর পরেও যারা গেছে, তারা 71 পরেও অনেক মানুষ চলে গেছে, আমার গ্রাম থেকেও অনেক মানুষ চলে গেছে, হিন্দু সম্প্রদায় বিশেষত। এখন তাদের নাগরিকত্বের পরীক্ষা দিতে হচ্ছে। তো নাগরিকত্বের পরীক্ষা দেওয়ার নাম করে যে তাদের এই যে ভোটাধিকার ফিরিয়ে নেওয়া হলো, এটা তো বৃহৎ পরিকল্পনার অংশ। এটা শুধু এই পশ্চিমবঙ্গে না, ওইদিকে আসাম, ত্রিপুরা, ওই দিকটাতেও আছে। আমরা এরই মধ্যে 12 লক্ষ রোহিঙ্গাদের উদ্বাস্তু নিয়ে আমরা হিমশিম খাচ্ছি। 17 লাখ। এখন যদি দাঙ্গা, সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা যেটা আমরা আভাস একটু পাচ্ছি, আমি আশা করি আজকেও আমি
ভারতীয় একজন সাংবাদিকের সাথে কথা বলেছি, তারা হোপফুল যে এসব বিষয়ে আগাবে না। কিন্তু আবার দেখেন আসামের মুখ্যমন্ত্রী কি বলছে, কত স্পর্ধা যে না দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকলে আমরা ভালো থাকি। তো আমরা তো চাই না এটা, তাই না? তো রাজনৈতিক কারণে, ভোট অর্জনের কারণে এই যে হীন রাজনীতি, সেটা দুপক্ষই করছে। আমরা সেভেন সিস্টার ভাঙার হুমকি দেই, এটা যে কি পরিমাণ বিজেপির ভোট বাড়াইছে পশ্চিমবঙ্গে আপনাদের ইউ হ্যাভ নো আইডিয়া। আমাদের একজন হিন্দু ভাইকে পিটিয়ে মেরেছিল নির্বাচনের আগে, ওই একটা কারণে আমার মনে হয় যে বিজেপির আরো 50টা আসন বাড়ছে। সো ইটস ভোটের রাজনীতি, ভোটের খেলা, মানুষ মরে মাঝখান দিয়ে। আপনি যে বলছেন যে এটার পরিণতি কি, আমি পরিণতি ভয় পাচ্ছি যে আমাদের যে সহাবস্থান, স্থিতিশীলতার রাজনীতি, এই কোনো কিছুই আমরা বেশি দিন বয়ান দিয়ে টিকে রাখতে পারবো না। কারণ লোহার এক পাশে যদি আগুন লাগে তার তাপ অন্য পাশে এসে পৌঁছায়। ওখানে একজন মুসলিম যখন গরু মাংস খেতে পারবে না, এখানেও একজন হিন্দু তখন জয় শ্রীরাম বলে কথা বলার জন্য দরবার ভাববে, কিংবা সে আক্রমণের শিকার হতে পারে। ইটস নট গুড ফর হিউম্যানিটি। আবু রুস, আপনার কাছে ফেরত আসি। বাংলাদেশ সম্প্রতি আমেরিকার সাথে একটা রেসিপ্রোকাল চুক্তি করেছেন, যেটাকে বাণিজ্যিক চুক্তি বলা হচ্ছে, কিন্তু অনেকেই বলছেন যে এটা আসলে বাণিজ্যিক চুক্তি না, এটা একটা প্যাকেজ ডিল, এটা ভূ রাজনৈতিক। এবং এই চুক্তির পরপরই আমরা দেখছি যে আমেরিকান বড় বড় কোম্পানিগুলি এই গ্যাস তেল উত্তোলনের ব্যাপারে দৌড়ঝাঁপ দিচ্ছেন। আপনি কিভাবে দেখেন? তাহলে আমি সহজ ভাষায় বলতে চাই যে আমি তো আগের কথাগুলো খেয়ে হারিয়ে ফেলেছি, যেটা বলতে পারছিলাম না। জি, যে তাহলে কি বাংলাদেশকে ওই রূপপুর পারমাণবিক প্রকল্পে যে লুটপাট হয়েছে, হ্যাঁ, শত না কয়েক বিলিয়ন ডলার, যেগুলো বেলারুশে এবং অন্যান্য জায়গায় পাচার করা হয়েছে, তাহলে কি আমরা রাশিয়ার সাথে চুক্তি করব? রাশিয়া কি আমাদের গার্মেন্টস নেয়? রাশিয়া কি আমাদেরকে রেমিটেন্স দেয়? আমরা কি চুক্তি করব তাহলে মানে ওই ধরনের কোনো রাষ্ট্রের সাথে? তাহলে সেটাই বলা উচিত কি আমাদের, যে না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কিছু হলেই আমাদের সকলের মানে লেজ খাড়া হয়ে যায়? তাহলে আমরা কার কাছে যাব? বা রাশিয়ার কাছে যান, কিন্তু ভারতের সাথে চুক্তি করেন। ভারতের সাথে তো চুক্তি করেছিলেন, চট্টগ্রাম এবং মংলা পোর্ট প্রোটোকল যেটা স্বাক্ষর করেছিল অতি গোপনে, সেটা তো পার্লামেন্টে আলোচনা হয়নি। তো সেখানে যে অনেক মানে বাংলাদেশের মানে ক্ষতি করে এরকম অনেক ক্লজ ছিল, সেগুলো তো মানুষের কাছে আসেনি। সেগুলো নিয়ে কেন তাহলে কথা বলা হয় না? তাহলে ভারতের সাথে চুক্তি করা হোক। ভারত কি আমাদের গার্মেন্টস নেয়? ভারত কি আমাদেরকে রেমিটেন্স দেয়? দেয় তো না। তাহলে আফগানিস্তানের সাথে করা হোক। আফগানিস্তান কি আমাদের রেমিটেন্স দেয় না আমাদের গার্মেন্টস নেয়? আমরা দেখব আমাদের স্বার্থ কোথায়, সোজা হিসাব। মধ্যপ্রাচ্য আমাদের শ্রমিক নেয়, আমাদেরকে রেমিটেন্স দেয়, মালয়েশিয়া দেয়, ইউরোপ দেয়, আমেরিকা দেয়, কানাডা দেয়, অস্ট্রেলিয়া দেয়। আমাকে তো রাশিয়া উপকার করছে না। আমি বুঝি না বাংলাদেশে আমেরিকা একটা চুক্তি করতে গেলে এই প্রশ্নগুলো কেন বারবার এই দেশে আসে, এই সমস্ত হাইপ কেন তোলা হয়? মানুষ কেন বুঝতে চায় না যে এটা অন্য সময়, এটা 1971 সাল না, 80 সাল না, 90 সালও না। এখন স্ট্র্যাটেজি পরিবর্তন হয়েছে। বাংলাদেশ একটা ক্ষুদ্র রাষ্ট্র, এখানে অনেক কিছুর সাথে ম্যানুভার করতে হয়। বাংলাদেশের আমরা যত কিছুই বলি যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকতে, আমার ব্যালেন্স অফ পাওয়ার রাখতে হবে, ক্ষমতার ভারসাম্য রাখতে হবে। ভারত রাশিয়ার সাথে যাবে, আমাকে কাউন্টার মেজার নিতে হবে, সোজা হিসাব। তা নাহলে আমাদের 10 ডিভিশন সৈন্যের দরকার নেই, আমাদের 100টার উপরে সারফেস ফ্লিট এই আপনার শিপের দরকার নেই, আমাদের মাল্টিরোল ফাইটারের তাহলে দরকার নেই। আমাদের যদি এগুলো মান সম্মান নিয়ে থাকতে হয়, তাহলে আমাদের জেনারেল জিয়াউর রহমান যেটা করে গিয়েছিলেন, ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া যেটা করেছিলেন, তারপরেও এটা ধারাবাহিকতা ছিল না। মানে এই গত 17 বছর বা 15-16 বছর আমাদেরকেও আগের জায়গায় যেতে হবে। আপনি তো জানেন, আপনিও সেনা অফিসার ছিলেন, আপনি জানেন যে আমরা হিল ট্র্যাক্সে যুদ্ধ করেছি কীভাবে। তখন কি আমরা মার্কিনিরা আমাদেরকে হেল্প করেনি? আমাদের যে এই বেল হেলিকপ্টারগুলো কে দিয়েছিল? আমাদের এই ওয়্যারলেস সেটগুলো কে দিয়েছিল? পুরো আর্মির PRC-77 মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল। ট্রেনার জেটগুলো কে দিয়েছিল? তারা দিয়েছিল। তাহলে আমরা কি ব্যালেন্স অফ পাওয়ার ছাড়া চলবো? বাংলাদেশের মান মর্যাদা সমস্ত কিছু সিকিউরিটি ডাইনামিক্স, আপনাকে একটা কথা বলতে হয়। আমরা এই এলাকাটা অলরেডি একটা ক্রাইসিসের মধ্যে আছি, হ্যাঁ, সংঘাত মধ্যে আছি। বার্মা অ্যাক্ট বলেন বা এই সমস্ত বিষয় বলেন, মধ্যপ্রাচ্যের এই জিনিসগুলো এইদিকে চলে মানে একই ছায়া আসতে পারে। আমরা ক্রাইসিস তৈরি করিনি, কিন্তু আমরা কিন্তু এই ক্রাইসিসের মধ্যে আছি, কনফ্লিক্টের মধ্যে আছি। আমাদের এটা মাথায় রাখতে হবে। আপনি এখানে আমাদেরকে ম্যানুভার করতে হবে সেভাবে। এই যে জিনিসটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, এই জিনিসটা সরকার চলে যাওয়ার 3 দিন 4 দিন আগে করাটা ঠিক হয়নি, সত্য কথা মানলাম। ওই জন্য আমি বলেছি তাহলে তো ওই মংলা চিটাগাং পোর্ট প্রোটোকল পার্লামেন্ট ছাড়া করা এরকম আরও চুক্তি, সেগুলোও ঠিক হয়নি। ওগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলে না। আপনি এখানে বলা হয় যে ভারতের থেকে তুলা আমদানি বন্ধ করে আমি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে বেশি দামে আনবো কেন? আপনার প্রয়োজন হলে আনবেন, তার কারণ আপনি যে অন্য রেসিপ্রিক্যাল সুবিধা পাচ্ছেন।
আপনার গার্মেন্টসে এই কয়েকদিনের মধ্যে আপনি চীনকে কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পর্যায়ে চলে গেছেন। সর্বোচ্চ রেমিটেন্স আসে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, তারপরে আসে এই যে ব্রিটেন থেকে আসে, ইতালি থেকে আসে। আপনি এগুলোকে কি বাদ দিবেন? তাহলে বাংলাদেশের সব মানুষ বেশিরভাগ গ্রামে না খেয়ে থাকবে। 1.5 কোটি মানুষ দেশের বাইরে থাকে, মানুষকে বুঝতে হবে। তার মানে প্রায় 6 থেকে 6.5 কোটি মানুষ সরাসরি রেমিটেন্সের উপরে নির্ভর করে। আর গার্মেন্টসের আয় যদি আপনি ধরেন, গার্মেন্টস সবচেয়ে বেশি নেয় মার্কিন যুক্তরাষ্ট্র সারাদিন। তাহলে যে আপনাকে রিজিক দিচ্ছে যেখান থেকে এবং আসছে, এই চুক্তি অনুযায়ী আমরা যদি তাদের কাছ থেকে তুলা নিই, তাহলে তাদের আপনি মার্কেটে সোজা- জিরো ট্যারিফে না সোজা হিসাব, আপনি ওদের দেশে কয়টা বাংলাদেশের পণ্য রপ্তানি হয় আর ওদের কাছ থেকে আপনি কয়টা আনেন। হুজুগ তুলা হয় তাদের বীজ এনে বলে আমাদের কৃষি নষ্ট করবে। ইরি বীজ কোথাকার? মার্কিন যুক্তরাষ্ট্রের। এই যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যে এক একটা হাইব্রিড যে আপনার বীজ, এগুলো কোথাকার টেকনোলজি? ফাইন্ড ইট আউট। এই যে এক একজন বলে দেয় টেলিভিশনে এসে বা ইউটিউবে বলে দেয়, হুজুগ তুলে হাইপ তুলে বাংলাদেশের ক্ষতি করছে। আপনাকে বুঝতে হবে এই পরিস্থিতিতে বাংলাদেশ যদি মান সম্মান নিয়ে নতুন একটা সরকার এসছে, বিএনপি সরকার বা একটা জাতীয়তাবাদী আদর্শে চলে, এটা সবার আগে বাংলাদেশ বলে। আমরা কারোর সাথে যুদ্ধ চাই না। এই যে উনি যেটা বললেন যে আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক চাই, কিন্তু আপনি কি অস্বীকার করতে পারেন ভারতীয় সরকারি জায়গা থেকে বলা হয়নি যে বাংলাদেশকে একদিনে দখল করে নিব? জি, তো এগুলো তো বলা হয়, আমাদের এগুলো কাউন্ট করতে হবে। আমরা আপনার কাছে ফিরবো। আমি ওই প্রশ্নটার উত্তর দিব। একটু কথা বলে নি আপনাকে, বলেন আপনি ওর মধ্যে উত্তর দেন। আমাদের সবাই বলে যে প্রতিবেশীদের সাথে ভালো সুসম্পর্ক রাখতে হবে। তো আমাদের প্রতিবেশীরা আমাদের বর্ডার যেটা সীমান্ত, সেটা গার্ড দেওয়ার জন্য তারা কুমিরের ব্যবস্থা করছে। কুমির ছাড়বে, সাপ ছাড়বে। এরকম প্রতিবেশীর সাথে আপনি কিভাবে সুসম্পর্ক রাখবেন আমি আপনার কাছে জানতে চাই। ঠিক আছে, অসুবিধা নাই। আমি এইটার সাথে এইটা আসে, যেটা আমি প্রথম আলোচনায় বলা আজানের বিরতির কারণে বলতে পারি নাই, যে আমরা একটা নতুন ব্যবস্থাপনার মধ্যে চলে আসছি, যেখানে যুক্তরাষ্ট্র এই অঞ্চলের কনফ্লিক্ট ম্যানেজ করার জন্য পাকিস্তানকে বেছে নিয়েছে মিডিয়েটর হিসেবে। যেটা ইরানের যুদ্ধের ক্ষেত্রে মিডিয়েটর হিসেবে পাকিস্তানেরকে বেছে নিয়েছে। যেই পাকিস্তান গত 1.5 দশক কেন প্রায় 20 বছর ধরে অচ্যুত ছিল, এবং যেই সময়টা পাকিস্তান অচ্যুত ছিল সেই সময় কিন্তু ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা আমরা দেখেছি। কিন্তু আমরা এটাও দেখেছি পাকিস্তানের ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন যুক্তরাষ্ট্র যখন নতুন করে ট্যারিফ করলো, তখন রাশিয়ায় যেয়ে বলল যে আমাদের আসলে পুরাতন বন্ধুত্ব, ট্রাস্টেড বন্ধুত্বের প্রতিই আমাদের ট্রাস্টেড থাকতে হবে। হোয়াট ডিড ইট মিন? রাশিয়ার প্রতি তাদের যে বন্ধুত্বপূর্ণ, ওইটাই তাদের আসল বন্ধুত্ব। আমেরিকার সাথে যে নতুন 15-20 বছরের বন্ধুত্ব হয়েছে, ওইটা আসলে বন্ধুত্বের রূপ নেয়নি। সেটা তো আমরা এখন দেখতে পাচ্ছি। আন্তর্জাতিক রাজনীতিতে ভারত আসলেই খুব কোণঠাসা অবস্থায় আছে এখন। ভারতের এটাকে কি বলে, যুক্তরাষ্ট্রের সাথে তার এই বৈরী সম্পর্ক টেরিফের কারণে, কিন্তু বিপরীতে আমরা দেখছি পাকিস্তানের সাথে সম্পর্কটা আগিয়ে গেছে যুক্তরাষ্ট্রের। আন্তর্জাতিক সম্পর্ক কখনো এক জায়গায় স্টিক থাকে না, সেই শিফটে যে সময়টা আমরা পাকিস্তানকে জঙ্গি এবং অন্যান্য হিসেবে আলাদা করে রেখেছি, এবং হয়তো ঠিক ছিল ওইটাই, এখন তো বিশ্ব রাজনীতিতে পাকিস্তান একটা ইম্পর্টেন্ট রোল প্লে করার চেষ্টা করছে, এবং পাকিস্তানের সাথে চীনের ঐতিহাসিকভাবে একটা ভালো সম্পর্ক আছে। তো বিশ্বের দুই পরাশক্তি চীন এবং আমেরিকা যদি পাকিস্তান বলায় থাকে, আমরা এই প্রতিবেশী আমাদের সাপ ছাড়বে না কুমির ছাড়বে, এইটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি আমরা উদ্বিগ্ন হওয়ার চেষ্টা করব। কিন্তু আমাদের যে পররাষ্ট্রনীতি, এটা তো আমাদের রাখতে হবে যে না, ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, রাইট? তো আমরা আমাদের বন্ধুত্বপূর্ণ থাকবো, কিন্তু ব্যালেন্স থাকতে হবে অবশ্যই। সেই কারণে আমাদের একটু নতুন চিন্তাও করতে হবে। এখন প্রবলেম কোথায় আমি দেখি, প্রবলেমটা হলো যখন নদীর পানি আসে, নদীর পানি খালি জোয়ার নিয়ে আসে না, কিছু শ্যাওলা নিয়ে আসে, কিছু মরা গাছপালা নিয়ে আসে, পশু পাখিও নিয়ে আসে। তো পাকিস্তান, চীন, যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, আমরা কিছুটা ইনক্লাইন্ডও আছি, সেইখানে না জানি আবার জঙ্গিবাদ, ইসলামিক ইনসার্জেন্স, এগুলো ওই যে মরাগাঙের মতো ভেসে আসে। ওই জায়গায় উই হ্যাভ টু বি ভেরি ভিজিল্যান্ট। আদারওয়াইজ নতুন যে বিশ্ব ওয়ার্ল্ড অর্ডার আসছে সামনে, সেখানে অ্যাডপ্ট করাটাই আমাদের রাজনীতি হবে। কারণ আমি চীন বলুন, রাশিয়া বলুন, যতই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি করি, আপনার সরকার বিপদে পড়লে কোনোদিন রাশিয়া এসে আপনার সরকারকে উদ্ধার করবে না। আমাদের সাথে বাংলাদেশ ফার্স্ট আমাদেরকে দেখতে হবে। আবু রিয়াজ, আপনার কাছে আবার ফেরত আসি। আমাদের ডিপস সিতে আমরা বিশ্বাস করি যে আমাদের গ্যাস তেল আছে। কারণ হলো যে আমাদের পাশে যে মিয়ানমার, সেখানে 2 দশক হয়ে গেছে তারা গ্যাস তেল উত্তোলন করছে, এবং আমাদের ডান দিকে যে ভারত, সেখানেও কিন্তু ভারত গ্যাস তেল উত্তোলন করছে।
ঠিক মাঝখানে আমরা 1,18,000 কিলো বর্গ কিলো নিয়ে আমাদের জায়গাটা, এখানে আমরা গত 10 বছর একটি ভারতীয় কোম্পানিকে দিয়েছিলাম গ্যাস তেল উত্তোলনের জন্য, এবং 10 বছর পরে সে বলেছে যে এখানে গ্যাস তেল নাই। অথচ এই রেসিপ্রোকাল চুক্তি হওয়ার পরে পৃথিবীর 3টা বড় বড় কোম্পানি, যেমন Chevron, then ConocoPhillips and this আরেকটা ExxonMobil, এরা বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে বাংলাদেশে আসছে। তো আমাদের কাকে দেওয়া উচিত? আপনি যদি যেতে চান, আপনি কার সাথে বন্ধুত্ব করবেন? আমি আবারও বলি যে 1975 সালের পট পরিবর্তনের পর বাংলাদেশ কার সাথে বন্ধুত্ব গিয়েছিল? বাংলাদেশ আপনি যার সাথে শক্তি আছে, যেদিকে আপনি শক্তি দেখবেন তার সাথে যাবেন। তার কারণ বাংলাদেশ একটি ক্ষুদ্র রাষ্ট্র। বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান, ভূকৌশলগত অবস্থানটা এরকম যে বাংলাদেশকে যার সাথে শক্তি আছে তার সাথে যেতে হবে। আপনাকে যদি অনুদান নিতেই হয়, সাহায্য নিতে হয়, যার কাছে টেকনোলজি আছে, যার কাছে অর্থ বেশি আছে, যার কাছে মানে সামরিক ক্ষমতা বেশি আছে, তার সাথে চান। এই যে ভারতের কথা বললেন যে তাদের 10 বছর করে এরকম ঘুরিয়েছে, সে এটার জন্য লীগ সরকারের এটার জন্য রিট হয় না কেন বাংলাদেশে? এগুলো তো রিট করা দরকার যে এই সমস্ত ফাঁকিবাজি কেন দেওয়া হয়েছে। আপনি এই যে ভেনেজুয়েলার কথাটা উনি বললেন, আপনি কি জানেন যে ভেনেজুয়েলার তেল যেটা হয়, সবাই তো এক মুখে বলে দেয় যে সবচেয়ে বেশি তেল ভেনেজুয়েলায় আছে। কি তেল আছে? সেই তেল পরিশোধনের টেকনোলজি আমেরিকা ছাড়া কারো কাছে নেই। ওটা যদি থাকতো তাহলে রাশিয়ার, চায়না তো ওর বন্ধু ছিল, ওকে দিতে পারতো, দেন তো নাই। ওই 40-50-60 বছর আগে মার্কিন যুক্তরাষ্ট্রে যে এই শেভরন অন্যরা যে টেকনোলজিটা বসিয়ে এসেছিল, সেটাই কর্নেল হুগো সেভেজ এসে ভেনেজুয়েলাতে ওটাকে খেয়ে ফেলেছে। সুতরাং উৎপাদন কমে গেছে, ওটা পরিশোধন কম হয়। এখন সেই তেলগুলো কিন্তু আবার যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে পরিশোধিত হচ্ছে। চীন এখন ওখান থেকে তেল নিচ্ছে, খোঁজ নেন। জাপান তেল নিচ্ছে ওখান থেকে, এই ভেনেজুয়েলা তেল নিচ্ছে। তা আপনাকে এত আমার বাংলাদেশে হাইট তোলার দরকার নেই। যে দেশের মানুষ ট্রাফিক নিয়ন্ত্রণ করতে পারে না, ঢাকা বৃহত্তর মানে সিটিতে আপনার ওই ব্যাটারি চালিত রিক্সা থাকে 30 লাখের উপরে, সেখানে এত আপনার ওই হুজুগ নিয়ে কথা বলে না। আমার কিভাবে চলবো আমাকে সেটা দেখা দরকার। আমরা শাহেদ আলম আপনার কাছে আসতে চাই একটু, যে আমাদের ঠিক পাশে যেখান থেকে আমাদের যে ব্লকগুলো রয়েছে ডিপসিতে, ঠিক তার পাশের কূপ থেকে মিয়ানমার গ্যাস উঠাচ্ছে, অনেক দিন হয়ে গেল, প্রায় 2 দশক ধরে, এবং ভারত গ্যাস উঠাচ্ছে। কিন্তু আমরা গ্যাস না উঠিয়ে আমরা বিদেশ থেকে এলএনজি কিনলাম গত 10 বছর ধরে। তা এটাকে আপনি কি যুক্তিযুক্ত মনে করেন কিনা? এখন এটার খুব স্ট্রেইট অ্যান্সার দেওয়ার সুযোগ আমার কাছে নেই। এই কারণে নেই যে পৃথিবীর অনেক দেশ তার তেল, গ্যাস, খনিজ সম্পদকে প্রিজার্ভ করার নীতিতে রাখে। খোদ আমেরিকাও আগামী 100 বছরের জন্য তার নিজের তেল গ্যাসে উৎপাদন করবে না। নিজেরা বলে দিচ্ছিল, ডেমোক্র্যাট গভর্নমেন্টগুলো এই স্ট্র্যাটেজি ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার যখন ক্ষমতা আসলো, তখন তার জনপ্রিয় স্লোগান ছিল ড্রিল বেবি ড্রিল, মানে তুমি উঠাও, মানে ও বাইরে থেকে আমরা কোত্থেকে পাবো না পাবো এখন দরকার না, আমাদের যা আছে আমরা এটা ব্যবহার করি। এবং আপনি এটাও জানেন যে পৃথিবীর সবচেয়ে রিজার্ভড ওয়েল কিন্তু যুক্তরাষ্ট্রে বেশি, অর্থাৎ বাইরে থেকে কিনে এনে স্তূপ করার তেলের পরিমাণ যুক্তরাষ্ট্রের বাইরে অন্য কারোর এতটা নাই। কিন্তু তার নিজের জায়গা থেকে সে তেল উঠায় না। এখন হয়তো উঠানো শুরু করছে, এবং ট্রাম্প প্রশাসন সেটা করার জন্য ইপিআই, যেটা এনভায়রনমেন্ট প্রোটেকশন এজেন্সি, ইপিএ, সেইটাকে কেমনে ভেঙে চুরে ফেলতে দরকার। বাংলাদেশে যেটাও হয় যে তেল গ্যাসের ব্যাপারে যখন আসে, তখন আমাদের একটা ইপিএ টাইপের একটা অর্গানাইজেশন আছে, ওই তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নামে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা মাঠে নামেন। তো নানান কারণে হয়তো আমরা এখনো প্রিজার্ভ করে রেখেছি। আর যে ভারতীয় কোম্পানি বলেছে আমাদের 10 বছর ধরে বলছে এখানে কিছু নাই, তো নাই যদি তারা বলে থাকে আমি জানি না। আমার না, সেই কোম্পানি কিন্তু মিয়ানমার থেকে গ্যাস উঠাচ্ছে এবং আবার ভারতের ওখান থেকে গ্যাস উঠাচ্ছে। এখন এইটা নিয়ে এই মিথ আছে। এখন আমাদের একটা 90-এর দশকে আমরাও শুনছিলাম যে আমরা নাকি তেল গ্যাসের উপরে ভাসছি। জি, তো সেইটার আপনার যে ওই জিওগ্রাফিকে আপনি যদি দেখেন, আমরা যে ডেল্টা, আমাদের অবস্থান যে 2টা পাহাড় ভূমির মাঝখানের যে সমতল ভূমি এবং এই নদী প্রবাহ ডেল্টা, সেইখানে দের আর হাইলি, এটা আমি আমার কাছে তো বৈজ্ঞানিক ডেটা নাই কিংবা ওই সরাসরি ডেটা নাই, বাট ইট শুড বি আ ভেরি গুড রিজার্ভার অফ ওয়েল অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, এইটা অ্যাজিউম করা যায়। তো এখন
যুক্তরাষ্ট্রের যেসব কোম্পানিরা আসছে, আপনি যেটা বললেন এক্সন, Exxon। কনকো ফিলিপস, তারা যদি আসে, আমার কাছে ব্যক্তিগতভাবে আমি শুনেছি যে অস্ট্রেলিয়ান একটা কোম্পানি এক্সকালিবার, তারাও আসার চেষ্টা করছে। দুবাই ভিত্তিক তাদের অপারেশনস আছে। তো এগুলো আসলে আমার মনে হয় গভর্নমেন্টের খুব ইমিডিয়েটলি একটা সিসমিক সার্ভে তারা নিতে পারে, এবং সেটা শুধু ভারতের কোম্পানি তারা করছে তাদের উপর ডিপেন্ডেন্ট না হয়ে ইন্টারন্যাশনাল যারা রিনাউন্ড কোম্পানি তারা এই সার্ভেটা যদি করে, এবং এখন এই সার্ভেগুলো অনেক বেশি আমার ধারণা ইজি হয়ে গেছে, কারণ হচ্ছে স্যাটেলাইট ডেটা, এআই প্রযুক্তি এগুলো ব্যবহার করে আগের মতো আর ওই জায়গায় জায়গায় খুঁড়ে খুঁড়ে দেখতে হবে কি অবস্থা এমন না, তারা অনেক কিছুই বের করতে পারে। তো সেই জায়গায় গভর্নমেন্টের আমাদের এনার্জি সিকিউরিটি যেহেতু সবচেয়ে বড় সিকিউরিটি হিসেবে আমাদের সামনে এসে ধরা দিয়েছে, মানে রিজিওনাল সিকিউরিটি, ইসলামিক ইনসার্জেন্স এগুলা, তারপরে বৈশ্বিক কনফ্লিক্ট, এটার বাইরে এসে দাঁড়িয়েছে এনার্জি সিকিউরিটি। এনার্জি যদি স্টকে না থাকে কি ধরনের হ্যাবক হয় আমরা তো দেখেছি গত 1-1.5 মাসে একটা নতুন সরকার দেখে, এখন আবার সব ঠিক হয়ে গেছে যদিও। তো এনার্জি সিকিউরিটি এনশিওর করার জন্য আপনার রিজার্ভারে যে জিনিসপত্র আছে এইটার যদি ডেটা থাকে তাহলে ইট উইল গিভ ইউ বুস্ট অ্যান্ড কনফিডেন্স। আমরা উত্তোলন করি না করি এটা পরের বিষয়। তো আমার মনে হয় ওইদিকে গভর্নমেন্টের গুরুত্ব দেওয়া উচিত। শুধু ভারতীয় কোম্পানির উপর নির্ভর করে আমরা বসে থাকবো আমাদের কিছু নাই কিংবা আমাদের সবই আছে এরকম না, যারা ইন্টারন্যাশনালি রিনাউন্ড তাদেরকে এই জায়গায় স্কোপ দেওয়ার পক্ষে আমি অন্তত। জি, আবু রুস্ত আপনার কাছে আসি। আমাদের ছোট একটা রাষ্ট্র এবং নতুন একটি সরকার, একদিকে ভারত, একদিকে চীন এবং আমেরিকা, এই তিনটা বৃহৎ শক্তিকে সমতা করে আমাদের যে অর্থনৈতিক প্রগতি, এটা কি সরকার কতটুকু করতে পারবে বলে আপনি মনে করেন? কেন করতে পারবে না? বাংলাদেশে বর্তমানে যে সরকারটি আছে সেটা হচ্ছে একটা মধ্যপন্থী সরকার, একটা জাতীয়তাবাদী মধ্যপন্থী সরকার। হ্যাঁ, এটা তো আগেও ক্ষমতায় ছিল, তো তখন কি করা হয়নি? করা তো গেছে। ভারতের সাথে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, আমাদের দেশে ভারত বিরোধিতা আছে। যেমন এই যে উনি যেটা বলেছেন এই কথাগুলো আমিও বলেছি, যে এই যে হুট করে বলা হয়েছিল, তখন আমি কয়েকবার এগুলো টেলিভিশন এখানে এসেও বলেছিলাম যে উত্তর ভারত আমরা স্বাধীন করে ফেলবো, শিলিগুড়ি করিডোর দখল করে ফেলবো। এগুলো বাংলাদেশের কাজ না। বাংলাদেশের কাজ নিজের মানে আপনার ভূমি রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা। ওরা ইফ উই আর অ্যাটাকড অনলি দেন উই ক্যান ফাইট। আর এ সমস্ত কথা বলতে গেলে আমরা আন্তর্জাতিক সমর্থন হারাই বা অন্যান্য সমর্থন হারাই, ওদের উপরে যুক্তি তুলে দিই। কিন্তু আমি একটা জিনিস বলি যে বাংলাদেশে যে ভারত বিরোধিতাটা আছে বা বেড়েছে, এটার জন্য ভারতই দায়ী। ভারত বাংলাদেশের ভারত বিরোধিতাকে বাড়িয়ে দিয়েছে নগ্নভাবে। আপনার এই 5ই আগস্টের পরে 24 সালের আন্দোলন যে মানে সফল হলো, তারপরে দেখবেন আপনি একটা পতিত স্বৈরাচারী মানে শাসক, তাদের অনুগত দোসররা যারা ভারতে পালিয়ে গেল, তাদেরকে তো আশ্রয় দিলই তারা, জানার পরেও, যেখানে অন্য দেশগুলো আশ্রয় দিল না, তারপরেও তাদের পক্ষে যেভাবে প্রচারণা চালিয়েছে, এই কারণে ভারত বিরোধিতা বেড়েছে বাংলাদেশে। সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। তবে ভারতের সাথে উনি কিন্তু প্রথমে একটা কথা বলেছিলেন যে ওদের স্বার্থ কিন্তু আমাদের এখানে বেশি, তার কারণ হচ্ছে ওখান থেকে আমরা আমদানি করি বেশি, আমাদের এখান থেকে অনেক রেমিটেন্স ওদের দেশে যায়। এটা তো পত্রিকাতেও এসেছিল যে আমরা মনে হয় 3 কি 4 নম্বরে ভারতের রেমিটেন্স, চতুর্থ। তা আমাদের এখানে প্রচুর ওদের লোকজন কাজ করে। তা এখন ওরা কি আমাদের স্বার্থ দেখবে না? ওরা যদি মনে করে যে আমরা একটা ক্ষুদ্র রাষ্ট্র, যা বললে তাই হবে, ভাই আমাদের কাছ থেকে তো ওদেরও স্বার্থ আছে। আমরা তো আপনার এই যে কলকাতায় ঘুরতে যায় মানুষ, বাজার করে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশের মানুষ এই চিকিৎসা এগুলোর ব্যাপারে, তা তাদের তো এটা দেখতে হবে। তারপরে আমরা যেটা করতে পারি, এই যে আমাদের যে আপনার সিঙ্গাপুর যেটা করেছে সেই উদাহরণটা নিয়ে বলি, আমাদের যে ভূমি আছে, এই ভূমিতে আপনার ধরেন কলকাতা থেকে একটা ট্রেন বা একটা মানে ট্রাকে করে ওদের পণ্য পরিবহন করে শিলিগুড়ি করিডোর হয়ে আগরতলাতে আসতে 5 থেকে 6 দিন লাগে, মানে মাল পরিবহন করতে। সেখানে ওরা কলকাতা থেকে পদ্মা ব্রিজ হয়ে এখানে যে রুটটা তৈরি হচ্ছিল আগরতলাতে যেতে লাগবে একদিনের কম। ঠিক আছে, আমাদের ভূমি ব্যবহার করুক তারা, আমাদের রেল লাইন ব্যবহার করুক, আমাদের কোনো অসুবিধা নাই। হাসিনা সরকার যেটা করেছিল নাম কস্ট একটা মানে টাকা নিত, আমাদের সরকারের সেটা নেগোশিয়েট করা দরকার যে ঠিক আছে আপনার 100 টাকা বাঁচছে এবং আপনি 4 দিন আপনার সময় মানে বেঁচে গেছে, সুতরাং আপনি আমাকে 100 টাকার যে লাভ মানে আপনি পেয়েছেন বেঁচেছে, সেটা আমাকে 30 টাকা দেন, 40 টাকা দেন। বাংলাদেশের অর্থনীতিটা যাতে শক্তিশালী হোক, এটাতে ভারতেরও লাভ, বাংলাদেশেরও লাভ। কিন্তু এই জিনিসগুলো করতে গেলে ভারতকে খোলা মনে এগিয়ে আসতে হবে। আর বাংলাদেশকে নেগোশিয়েটিং জায়গায় পৌঁছতে গেলে ওই জায়গায় লাগবে আপনি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের
সাথে সম্পর্ক। যখন আপনার সাথে ক্ষুদ্র একটা দেশের বড় দেশের সম্পর্ক থাকে, যেটা সিঙ্গাপুরের আছে, সিঙ্গাপুরকে এত গুরুত্ব কেন দেওয়া হয়? এতটুকু একটা দেশ, ঢাকা শহরের থেকে ছোট, বিকজ সিঙ্গাপুরের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, পশ্চিমা দেশের সম্পর্ক, অস্ট্রেলিয়ার সম্পর্ক অত্যন্ত জোরালো। সুতরাং সিঙ্গাপুর সবার সাথে নেগোশিয়েট করতে পারে। আপনি সম্পর্ক তৈরি করে আগে নিজের শক্তি তৈরি করেন, মুসলিম বিশ্বের সাথে শক্তি তৈরি করেন, তাহলে আপনাকে ওই ভারতও এই যে 30 টাকা দিবে, এবং আপনার বাংলাদেশে একটা জনসমর্থিত সরকার আছে, সুতরাং এটা নেগোশিয়েট করলে সেই জিনিসগুলো আমরা পেতে পারি। আমরা কারো এই বইতে না গিয়েও এগুলো আমরা মানে ব্যবস্থা করতে পারি। আপনি সিঙ্গাপুর তো কারোর সাথে যুদ্ধ করে না, মালয়েশিয়ার সাথে তাদের যুদ্ধ করার সম্ভাবনা নাই, ইন্দোনেশিয়ার সাথে মালয়েশিয়ার এমন কোনো বইতে নাই, কিন্তু তাদের সশস্ত্র বাহিনীর আকার দেখেন, তাদের আপনার সমস্ত ইকুইপমেন্ট দেখেন, তারা কেন রাখে? বিকজ এটা হচ্ছে সাম্যাবস্থা বজায় রাখার জন্য এবং একটা নিজের শক্তিকে আপনার তুলে ধরার জন্য। এই জিনিসটা আমাদের করা দরকার। এই যে 3টা দেশের কথা বললেন, এই 3টা দেশকে এইভাবে ম্যানেজ করতে হয়। এবং এইখানে আপনি মানুক আর না মানুক, পৃথিবীর মানুষ বহু কথা বলে আসছে, বাংলাদেশে তো অহরহ ইউটিউবে চলছে, হ্যাঁ, যে কি এইখানে ডলার পরিবর্তন করে ইউয়ান এসে যাচ্ছে, ডলার পরিবর্তন করে রুপি এসে যাচ্ছে, তো এটা এসে যাচ্ছে। আপনি কি পেরেছেন এই পর্যন্ত? এই যে ব্রিক্স করে পেরেছেন এই পর্যন্ত ডলার রিপ্লেস করতে? আপনি যেদিন পারবেন, আমরা আদার ব্যাপারেই এত জাহাজের খবর রেখে আমাদের লাভ নেই। ওইটা ওই চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র মিলে যদি পারে তখন দেখা যাবে। হ্যাঁ, তার আগে আমাদেরকে এই ব্যবস্থাপনার মধ্যে থেকে সুবিধা নিতে হবে, টেকনোলজির সুবিধা নিয়ে। আমার লক্ষ্য হবে আমি কিভাবে চীনের সাথে, আপনার মুদ্রা কথা হচ্ছে যে আমাদের কোন একটা পরাশক্তির সাথে শক্ত অবস্থানে একটা না, আমাদের থাকতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, মুসলিম বিশ্ব, মানে এটার সাথে আছে কি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। তারা মালয়েশিয়া আমাদের শ্রমিক নেয়, আমাদেরকে সহায়তা করে। ইন্দোনেশিয়া একটা নেক্সট সুপার পাওয়ার। আপনি যে প্রক্রিয়া তারা যাচ্ছে, এটা আমি বলতে গেলে সময় লাগবে। মালাক্কা স্টেটের ওইখানে আপনাকে রাখতে হবে অস্ট্রেলিয়ার সাথে, জাপানের সাথে। জাপান আমাদের শ্রমিক নিতে চায়, প্রশিক্ষিত শ্রমিক নিতে চায়, সহায়তা করতে চায়। এগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে। আর সামরিক বা কৌশলগত সম্পর্ক আপনি কেউ স্বীকার করুক আর না করুক, আমি আবারও জেনারেল জিয়ার নাম নিচ্ছি, তার কারণ এই প্রতিরক্ষা নীতি নিয়ে আমি কাজ করেছি, আমার বইও আছে, এগুলো নিয়ে আমি যথেষ্ট জীবনে পরিশ্রম করেছি। আপনাকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং মুসলিম বিশ্ব, এই জায়গায় আপনাকে যেতেই হবে। যদি যেতে পারেন, তাহলে আপনি এই নেগোসিয়েশনগুলো করতে পারবেন একটা দেশের সাথে। তখন আপনি মায়ানমারের সাথে নেগোসিয়েশন করতে পারবেন রোহিঙ্গা নিয়ে এবং বার্মা এক নিয়ে, তার আগে পারবেন না। শাহেদ আলম, আপনার কাছে আসি যে আমরা এতক্ষণ কথা বলছি যে আমাদের প্রাকৃতিক সম্পদ নিয়ে, যে বে অফ বেঙ্গলে আমাদের প্রাকৃতিক সম্পদ আছে এবং আমাদের পাশের 2 প্রতিবেশী তাদের এই প্রাকৃতিক সম্পদটাকে ইতিমধ্যেই উত্তোলন করে কাজে লাগাচ্ছেন, কিন্তু আমরা পারছি না। আমরা এই যে সব বড় বড় রাষ্ট্রগুলোর সাথে নেগোশিয়েট করতে যেয়ে পারছি না। তো এখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আপনি জানেন যে ইতিমধ্যে সেখানে ইউরেনিয়াম চার্জ করা হয়েছে এবং অগস্টে সম্ভবত এই বিদ্যুৎ আমাদের এখানে আসবে। তো আমরা বিভিন্ন সূত্রে দেখেছি যে আমাদের দেশে এই ইউরেনিয়ামও পাওয়া গিয়েছিল 80-র দশকে, এবং এই সমস্ত যেখানে পাওয়া গিয়েছিল, আমি একটু নাম বলি। সিলেটের জৈন্তাপুরে এখানে ইউরেনিয়াম পাওয়া গিয়েছিল, মৌলভীবাজারের হারাপগাছা এলাকায় ইউরেনিয়াম পাওয়া গিয়েছিল, উত্তর অঞ্চলের রংপুরের মিঠাপুকুরে ইউরেনিয়াম পাওয়া গিয়েছিল। এবং এই সমস্ত ইউরেনিয়াম আসলে এই ধরনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের জন্য যথেষ্ট উপযোগী ছিল, কিন্তু কেন জানি আমরা এগুলোর বিষয়ে কোনো কথা বলিনি। সুতরাং ইউরেনিয়াম এখন আমরা এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা তৈরি করেছি, কিন্তু ইউরেনিয়াম আমরা বিদেশ থেকে আমদানি করছি, whereas we have all this ইউরেনিয়ামের সোর্স। ইউরেনিয়াম তো এখন শুনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে, আমি জানি না মানে কতটা সত্য মিথ্যা, বাট জোকস অ্যাপার্ট, একটা হলো যে টেকনোলজি এবং প্রাকৃতিক সম্পদ দুইটার ম্যাচ করার একটা বিষয় থাকে। যেমন তেল সব জায়গায় আছে, যেমন ভেনেজুয়েলারও তেল আছে, কিন্তু সেটা শোধন করাটা আমার টেকনোলজি পাচ্ছে কিনা না, ওই শোধন করার জন্য যুক্তরাষ্ট্র আরও কয়েক দশক আগে বিলিয়নস অফ ডলার যে ইনভেস্ট করে রেখে আসছে, সেখান থেকে তাদের এই সরকার এবং বিজনেস গ্রুপগুলোকে তাড়িয়ে দেওয়ার কারণে আজকে ট্রাম্প বলছে যে আমি নতুন করে দখল করি নাই, আমি যখন ইনভেস্ট করে রাখছিলাম ওইটার আমি ট্রিট নিব, ওইটার আমি রিটার্ন নিব। কারণ ভেনেজুয়েলার যে মাদুরো গভর্নমেন্ট এবং হুগো চাভেজের গভর্নমেন্ট, তারা এটাকে ব্যবহার করতে পারেনি, টেকনোলজি যেহেতু নাই তো ব্যবহার করতে পারে নাই, তারা রপ্তানিও করতে পারে নাই
এবং অর্থনৈতিক বিকাশও তারা ঘটাতে পারে নাই। সেখানে ওটা কি বলে, দ্রব্যের যে মূল্যস্ফীতি এবং টাকার অবমূল্যায়ন, ভেনেজুয়েলিয়ান মুদ্রার, সেগুলো হয়েছে সবকিছু। এখন এটা হয়তো আমরা মার্কিন পার্সপেক্টিভ থেকে বলছি, তাদের নিজস্ব পার্সপেক্টিভসও হয়তো থাকতে পারে। এই যে ইউরেনিয়ামের কথা বলছেন, সেইটা আমাদের হয়তো আছে, কিন্তু এই ইউরেনিয়াম রাশিয়ান যে টেকনোলজি এখানে ইনস্টল করছে তার সাথে সাযুজ্যপূর্ণ কিনা, এটা ভেরি টেকনিক্যাল বিষয়। আমি হয়তো পারমাণবিক এক্সপার্ট হইলে আমি বলতে আমি পারতাম। বলছি না যে এটার সাথে করতে হবে, কিন্তু যেহেতু আমাদের ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে, আমাদের রিয়ার আর্থ এলিমেন্টেরও সন্ধান পাওয়া গেছে, কেন আমাদের অনেকে বলেছে যে আমাদের যে নদীগুলো আছে সেখানে রিয়ার আর্থ এলিমেন্ট, বিভিন্ন ধরনের রিয়ার আর্থ এলিমেন্টের বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে, কিন্তু আমরা রাষ্ট্র হিসাবে এইগুলি ডেভেলপমেন্টের জন্য আমাদের কোনো প্রচেষ্টা নাই তো। না, ওই যে নাই, কারণ হলো যে ওই আপনার কথা আছে, একটা হলো যে দারিদ্র্যের দুষ্টচক্র বলে একটা শব্দ আছে, আমরা পড়েছিলাম যে তুমি কেন দরিদ্র, তুমি দরিদ্র কেন, কারণ তুমি দরিদ্র। তুমি তোমার যে মাথার পরিকল্পনা আছে, চিন্তা আছে, সেটা এক্সিকিউট করার জন্য তুমি গবেষণা করতে পারো না। গবেষণা করার পর মনে হয়েছে তোমার একটা এক্সপেরিমেন্ট করার দরকার, সেটার জন্য তোমার বরাদ্দ নাই, টাকা নাই। বরাদ্দ এক্সপেরিমেন্ট যেহেতু করতে পারতেছো না, তুমি ফাইনাল প্রোডাক্টটাও দেখতে পাচ্ছ না। সুতরাং দারিদ্র্যের একটা দুষ্ট চক্র আছে। আমাদের 20 কোটি মানুষ, এই 20 কোটি মানুষের খাওয়া জোগাড় করাটাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার মধ্যে আমরা পড়ে গেছি, রুশদ ভাইয়ের কথা অনুযায়ী আমরা একটা কনফ্লিক্টের মধ্যে আছি। সেই কনফ্লিক্টটা কি? সেটা হচ্ছে একটা ননস্টপ কনফ্লিক্ট, হচ্ছে বার্মা কেন্দ্রিক, মায়ানমার কেন্দ্রিক কনফ্লিক্ট। তাদের একটা জনগোষ্ঠী আমাদের ঘাটে এসে পড়ে আছে। আমরা নতুন সরকার গঠন করার সাথে সাথে মধ্যপ্রাচ্যের কনফ্লিক্টের কারণে আমরা ভুক্তভোগী। এর মধ্যে আছে অলরেডি আমাদের দেশে তৈরি করা যে কনফ্লিক্ট, অর্থাৎ যেই সমস্যা, একটা সরকার 17টা বছর থাকার পর 30 লক্ষ কোটি টাকা, মানে এটাকে ডলার তারা পাচার করেছে। যা কিছু ছিল সেটাই মানে গত 2 বছরের আমলে নানানভাবে এগুলাও হয়েছে। এখন দায়িত্ব নেওয়ার পর দেখা যাচ্ছে যুদ্ধবিগ্রহ, তাদের হাতে নাকি কোনো টাকাও নাই। আমরা তো বুঝি যে আমরা যখন বলছি যে আমাদের এই জিনিস নাই কেন, ওইটা নাই কেন, ওইটা নাই, গভর্নমেন্ট কোনো ফান্ডই বের করতে পারছে না, ঢাকা সিটি কর্পোরেশন রান করতে পারছে না, বিকজ বলছে তাদের ফান্ডে কোনো টাকা নাই। তো এই দারিদ্র্যের দুষ্টচক্রের কারণে আপনি যেটা বললেন যে আমরা আমাদের এই সম্পদটাকে এক্সপেরিমেন্ট করব, গবেষণা করব, করে কাজে লাগাতে পারি কিনা, স্বপ্ন তো অবশ্যই থাকতে হবে আমাদের যেহেতু আমরা 10-20 বছর আগে যেখানে ছিলাম সেখান থেকে অনেক বেশি এগিয়েছি। তো এই আগানোটাকে যদি আরেকটু বুস্ট করা যায় তাহলে এই সবই হবে। আমরা আমাদের সম্পদ আহরণ করতে পারবো, ইউরেনিয়াম যদি আমাদের থেকে থাকে ওইটাও আমরা ব্যবহার করতে পারবো, আমাদের আর কেনা লাগবে না তখন। তো সেই সবগুলোর জন্য যে গুড লিডারশিপ দরকার, ভিশন দরকার। আমার দৃঢ় বিশ্বাস যে এই ভিশন, গুড লিডারশিপ এবং পাংচুয়ালিটি আসবে বাংলাদেশে, এবং বর্তমানে যারা দায়িত্বে আছেন নিশ্চয়ই তারা এই বিষয়গুলোও ভাববেন। আচ্ছা আবুরুজ, আপনার কাছে আসি যে আমরা দেখেছি মিয়ানমার সীমান্তের উত্তেজনা, বঙ্গোপসাগরে পরাশক্তিদের আনাগোনা, এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা, ফোর্সেস গোল 2003 কি নতুন করে সাজানো উচিত কিনা, আপনার কি মত? এটা তো সাজানোর কথা, এটা তো মনে হয় এটা নিয়ে কথা উঠেছে, এবং এটা অন্তর্বর্তী সরকারের সময় এটা নিয়ে কথা উঠেছে যতটুকু আমার খেয়াল আছে, এবং এটাকে হয়তো নতুনভাবে অবশ্যই সাজাতে হবে। তার কারণ এটা যখন তৈরি করা হয় তখন বার্মা অ্যাক্ট ছিল না, তখন রোহিঙ্গা সংকট এভাবে ছিল না, তখন মধ্যপ্রাচ্য সংকট ছিল না, তখন আপনার নতুন যে আপনার স্ট্র্যাটেজির বিন্যাস হচ্ছে সেটা ছিল না। তো সুতরাং এটাকে হয়তো পরিবর্তন করবেন আমাদের নীতি নির্ধারকরা, এবং এই বিষয়টা না করলে আমাদের যেটা অসুবিধা হবে, যেটা আমি যেটা আগে বললাম, যে আমরা নিজেরা কিন্তু কোনো সংঘাত বা কনফ্লিক্ট নিজেরা তৈরি করিনি, নিজের ইচ্ছা এটার মধ্যে জড়াইনি, কিন্তু এটা আমাদের ঘাড়ে এসে পড়েছে, আমাদের ঘাড়ে এসে পড়বে। তার কারণ আমাদের ভূকৌশলগত অবস্থানটা এরকম যে এখানে আপনি এটাকে অ্যাভয়েড করতে পারবেন না। সুতরাং আমাদেরকে তো এটাকে মানে আবার যাচাই বাছাই করে কিভাবে রিঅ্যাডজাস্ট করা যায় সেটা করতে হবে। যেমন আমাদের সোর্স অফ মিলিটারি ইকুইপমেন্ট আমাদের কোথা থেকে আনবো। আপনাকে একটা উদাহরণ দেই, যে এই লীগ সরকারের সময় রাশিয়ার থেকে, যেহেতু রাশিয়া তাদের পেয়ারের বন্ধু আর কি, তা রাশিয়ার থেকে আপনার অনেক কিছু আনার চেষ্টা করা হলো। তো Yak-130 যে জঙ্গি বিমান আনলো, ট্রেনার জেট এবং মানে গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট, দেখা গেল যে এইগুলোর বেশিরভাগ আপনার এভিওনিক্স বা অন্যান্য যন্ত্রাংশ এগুলো ঠিক মতো দেয়নি, মানে টেকনোলজি। কারণ রাশিয়া চাচ্ছিল যে তাদের হয়তো Su-27 এরকম কিছু বাংলাদেশ নিক, তাহলে এটা দিবে। এখন ওটা 4টা আবার অলরেডি ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, তারপরে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বাংলাদেশ আর্মিকে দিল, কর্নেট, আমাদের চীনাটা ছিল বাদ দিয়ে দিল।
বাদ দিয়ে রাশিয়া থেকে নিতে হবে। রাশিয়ার এটা লঞ্চার এসছে, তারপরে রাশিয়ার উপরে আসছে আপনার স্যাংশন। কেন রাশিয়া ওই যে 2014 সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নিল, এটা আবার আমাদের দেশের জনগণ অ্যাভয়েড করে চলে আর কি ইউটিউবে। ইউক্রেন যে দখল করেছে এটা তারা ভুলে যায়। তো এটা দখল করার পরে যে স্যাংশনটা পড়লো আপনার রাশিয়ার উপরে, আমরা রাশিয়া থেকে অন্য জিনিস আনতে পারলাম না, সুতরাং আমরা কিন্তু ক্ষতির মধ্যে পড়লাম। তারপরে আপনি আমাদের আরও যে মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট আমরা আনতে পারলাম না, আমাদের নাই মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট। এখন বিমান বাহিনীর প্রধান এই সেদিনও মনে হয় পরশু দিনও ডিসি সম্মেলনে না কোথায় বলেছেন যে আমাদের এটা দরকার। সেনাপ্রধানের আগে বলেছেন যে আমাদের যদি মাল্টিরোল ফাইটার থাকতো তাহলে আমরা হয়তো মায়ানমারের সাথে এই সংকটটা মোকাবেলা করতে পারতাম, সে সময় আমরা পারিনি। তা আপনি শুধু এই যে এই সিকিউরিটি এই মানে ল্যাপসেসের জন্য কিন্তু আমরা আরো বেশি মানে কনফ্লিক্টের মধ্যে শিকার হচ্ছি। এখন তো যেহেতু ভারতের সাথে রাশিয়ার চুক্তি হলো, এই চুক্তির পরে তো আমরা আর রাশিয়ার কোনো সাপোর্ট পাবো কি? রাশিয়ার তো এমনিও পাচ্ছি না, যেহেতু ওদের সাথে আমাদের ওই যে বললাম না যে ওদের উপরে নিষেধাজ্ঞা আছে। আপনি খোঁজ নেন, আমরা যেগুলো রাশিয়া থেকে এনেছি, এই যে যেমন বললাম না যে মিসাইল আনতে পারিনি, তার কারণ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ আর এগুলো আনতে পারেনি। আপনার পেমেন্ট সিস্টেম বন্ধ, তো আপনি কিভাবে আনবে? এগুলো আনতে পারেনি, তো আমরা তো নিজেরা আর এগুলো তৈরি করি না। আমাদেরকে দেখতে হবে যে আমি কোথার থেকে নিরবিচ্ছিন্ন পাবো। যেমন আমরা কে আমাকে ট্রাস্টওয়ার্দি জিনিসপত্র দিবে। বাংলাদেশের যে একেবারে সবকিছু এত ভারী ইকুইপমেন্ট লাগবে তা না, আমার যে 5000 ট্যাঙ্ক লাগবে তা তো না, কিন্তু আমাদেরকে এমন জায়গা থেকে আনতে হবে, এমন জায়গা থেকে অনেক কিছু তৈরি করতে হবে যে যাতে আমরা সেটা বন্ধুত্বমূলকভাবে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আক্ষরিকভাবে কাজে লাগাতে পারি। আমাদের শেষ করতে হবে। শাহেদ আলম ভাই, আপনাকে 30 সেকেন্ড একটু বলতে দিব যে আপনি আমাদের যে নতুন সরকার, এই সরকারের পররাষ্ট্র নীতি কি হওয়া উচিত, এই আমাদের এত আলোচনার পরিপ্রেক্ষিতে আপনি 30 সেকেন্ড একটু বলেন। এত বড় বিষয় 30 সেকেন্ডে কি আপনি বলবো? ওই যে যেটা হলো যে বাংলাদেশের স্বার্থ সবার আগে দেখতে হবে। এই মুহূর্তে আমার যা দরকার অর্থ, সামরিক সহায়তা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে নির্ভরতা। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য এই কুমিরদের কামড়াকামড়ির মাঝখান থেকে বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রাখা, খাওয়ায় পড়ায় আমার উপরে উঠতে হবে, যা করার লাগবে করতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদেরকে শেষ করতে হচ্ছে আজকের আলোচনা। আপনারা শুনছিলেন আমাদের দুইজন বিজ্ঞ আলোচক বলছিলেন যে এই বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র, কিন্তু আমাদেরকে আমাদের স্বার্থ দেখতে হবে এবং আমাদের স্বার্থকে দেখে আমাদের কর্মসূচি নিতে হবে এবং সবার আগে বাংলাদেশ, এটাই হবে আমাদের স্লোগান। সুপ্রিয় দর্শক, আজকের মতন আমরা এখানে শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।